স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তির সুপারিশ ইসির। প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ভারতের সরকার বিরোধী আন্দোলন থেকে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ অনেকে আটক, পরে ছেড়ে দেয় পুলিশ। বিভিন্ন রাজ্যে কংগ্রেসের বিক্ষোভ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করলেন শিক্ষক সহপাঠীরা। আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া। বিমান ভাড়া কমালেও বাড়ছে হজের খরচ। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন লাগবে 5,05,000 টাকা। এজেন্সি ও প্রতিনিধিদের অ্যাকাউন্টে সরাসরি লেনদেন নিষিদ্ধ। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকরা। নির্বাচন ভবনে কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এমন নানান সুপারিশ করেছে ইসি। অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি। এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনে সুপারিশ চূড়ান্ত করেছে ইলেকশন কমিশন। সকালে সিইসির নেতৃত্বে কমিশন সভায় চূড়ান্ত করা হয় সুপারিশ। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব। জানান, এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, লাভজনক পদে থাকা ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে গ্যারান্টারকেও ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করার। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেইভাবেই। বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। যে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। জানান, জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা যাবে অনলাইনেই। মাইগ্রেশন করা, ভোটার স্থানান্তর, এটা অনলাইনে করার পদ্ধতিটা আমরা বলছি যে আপনারা অনলাইনে আবেদন করেন এবং এই মাইগ্রেশনের জন্য একটা সংশোধনী ফি দিতে হবে। এসএসসি নাকি ক্লাস 8 নাকি ক্লাস প্রাইমারি এনরোলমেন্ট, যেটাই হোক না কেন, এটা পারস্পরিক একটা কী বলে তুলনামূলক বিবরণী অনুযায়ী আমরা এটাকে পরবর্তীতে সিদ্ধান্তে আসবো। সভায় অনুমোদনের পর সুপারিশ আকারে প্রস্তাবগুলি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। সেখানে অনুমোদন পেলে সংসদে আইন পাশ করতে হবে। আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখার যার এখতিয়ার তিনি করবেন। ধন্যবাদ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটক করা হয় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এছাড়াও জোর করে পুলিশ বাসে তুলে নেওয়া হয়েছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে। পরে অবশ্য নানা নাটকীয়তার পর তাদের ছেড়ে দেয় পুলিশ। দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে কংগ্রেস। মাটিতে লুটিয়ে পড়া ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমতো পাজাকুলে করে পুলিশ বাসে তোলা হয় এই রাজনীতিবিদকে। এর আগে দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ, যার জেরে তৈরি হয় উত্তেজনা। একসময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা। সেখান থেকেই তুলে নেওয়া হয় রাহুল গান্ধীকে।
শুধু রাহুলই নয়, আটক করা হয় তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। এছাড়া সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরও বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করে পুলিশ। যদিও নানা নাটকীয়তার পর তাদের ছেড়ে দেওয়া হয়। छात्रों को कल जो किया वो एकदम गलत था। শিক্ষার্থীদের সাথে যা হয়েছে তা ভুল। তারা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আমরা যখন আলোচনার দাবি জানালাম, সরকার তখন বন্দে মাতরম নিয়ে বিতর্ক শুরু করলো। तो ये कहते हैं कि हम वंदे मातरम की इज्जत पे हम डिबेट फिर से कर रहे हैं। তরুণদের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা। রাতভর ধর্নার লক্ষ্য ছিল তাদের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কেরালার মুখ্যমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের অনেক শীর্ষ নেতা। পরিস্থিতি সামাল দিতে রাহুলের সাথে সাক্ষাৎ করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কংগ্রেস। এমনকি সারা দেশের তরুণদেরও সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান রাহুল। সরকারের আহ্বান প্রত্যাখ্যানের পরই শুরু হয় ধরপাকড়। এদিকে রাহুল গান্ধী সহ দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভারতের উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে কংগ্রেস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের বিভীষিকাময় ঘটনায় নিহতদের স্মরণ করেছেন শিক্ষক, সহপাঠী ও অভিভাবকরা। স্কুলে দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে আলোচনায় মর্মান্তিক সে দিনের স্মৃতিচারণ করেন শিক্ষকরা। ঠিক 1 বছর আগের এক দুপুর আকস্মিক বিকট শব্দে থমকে গিয়েছিল মাইলস্টোন স্কুলের সব কোলাহল। মুহূর্তে আগুন গ্রাস করে নেয় শিক্ষক, শিক্ষার্থী সহ 36 জনের প্রাণ। বিমান দুর্ঘটনার 1 বছর পর নিহত ও আহতদের স্মরণ করেছে প্রতিষ্ঠানটি। সকালে বিধ্বস্ত ভবনের সামনের বেদিতে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। বিএনসিসি ও স্কাউট সদস্যরা কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন করে। সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন শিক্ষকরা। আমাদের যে নিষ্পাপ 28টা শিশু, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক, 1 জন আয়া, ঠিক এই জায়গায় অকালে মৃত্যু বলে ঢলে পড়েন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। মাহরিন মিসের সাথে আমার মাত্র কথা হয়ে 1 মিনিট আগে ওনাকে শুধু বললাম যে মিস, আমি বাচ্চাদেরকে একটু সায়েন্সটা কিছু বাচ্চা বুঝিনি, আমি একটু বুঝিয়ে দিব। তো বললো ঠিক আছে বুঝান। বলে আমি স্কাই সেকশনের সামনে থেকে সরে আমার টিউবরোজ সেকশনে গিয়েছি। আর মাহরিন মিস এখানেই ছিল, কাউন্সিলিং হয়েছে। ওরা ট্রমা আসলে অনেকটা কাটিয়ে উঠেছে। বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত কামনায় বিকেলে স্কুল ক্যাম্পাসে দোয়ার আয়োজন করা হয়। অংশ নেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। ছোট ছোট বাচ্চারা অনেক হতাহত হয়, আমাদের মিসরা আহত হন, নিহত হন, পুরো দেশের মানুষ দেখেছে। আমরা চাই এরকম দুর্ঘটনা যেন আর না হয়, আর তাদের আত্মার মাগফিরাতের জন্য আজকের এই অনুষ্ঠান। সেদিনের সেই আতঙ্ক এখনো তাড়া করে ফেরে শিক্ষার্থী ও শিক্ষকদের। ট্রমা কাটিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা সকলের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। আসছে বছর সরকারিভাবে হজে যাওয়ার খরচ 5,05,000 থেকে 6,15,000 টাকা নির্ধারণ করেছে সরকার। বেসরকারি প্যাকেজ নির্ধারণ হয়েছে 5,13,500 টাকা। এবার বিমান ভাড়া কমানো হলেও বেড়েছে হজ প্যাকেজের খরচ। সচিবালয়ের ধর্মমন্ত্রী জানান, এবার 70 বছরের বেশি হজ যাত্রীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। তাছাড়া এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরাসরি টাকা লেনদেন করা নিষিদ্ধ করেছে সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় হজ প্যাকেজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে দেয়া নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে তখন থেকেই খরচ কমানোর দাবি হজ যাত্রীদের।
উদ্যোগ নেয় বর্তমান সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ৮০ বছরের নতুন হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী। সরকারি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা, আর সাশ্রয়ী প্যাকেজে এ খরচ ৫,০৫,৬৪৮ টাকা। হজ প্যাকেজ ঘোষণার পূর্বে কিছু বিষয়ে সৌদি সরকারের মুদ্রা বিনিময় হার ও খাওয়া সহ কিছু খরচ নতুন করে প্যাকেজে যোগ হওয়ায় সার্বিক খরচ বেড়ে গেছে বলে জানান ধর্মমন্ত্রী। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া। এই প্যাকেজটি যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 5,33,711 টাকা। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। মন্ত্রী জানান 2025 সাল থেকে বিমান ভাড়া 14,000 টাকা কমিয়ে করা হয়েছে 1,30,000 টাকা। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে বিমান ভাড়া ছিল প্রায় 2 লক্ষ টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। 2027 সালে চাঁদ দেখা সাপেক্ষে হজের প্রথম ফ্লাইট শুরু হতে পারে 8 এপ্রিল। হজ অনুষ্ঠিত হতে পারে 15ই মে। হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে দেশবাসীকে অবহিত করার পাশাপাশি আমাদেরকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যারা মিথ্যা তথ্য বা গুজব ছড়ায় তাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, অপতথ্য সাইবার বুলিং নিয়ন্ত্রণে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। এর সপ্তাহেই এর প্রজ্ঞাপন জারি হবে। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার। 17 বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, পুলিশ ও প্রশাসনে থেকে যারা গণ অভ্যুত্থানের সময় হত্যা ও অপরাধে জড়িত ছিল তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপদেষ্টা আরও জানান, কোনো মন্ত্রী ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী। দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেয়া হতে পারে। একটা জিনিসকে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না। আইনি প্যানেল, লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। জিয়াউর রহমান হত্যা 1/11 থেকে 24শে জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে সেনা কর্মকর্তা মোজাফফরের জড়িতের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। 16 বছর ধরে 1/11 কুশীলব সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ছিল যোগাযোগ। মানবতা বিরোধী অপরাধে 23 জুলাই তাকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই তাকে গ্রেফতার দেখানো হতে পারে। তবে জিয়াউর রহমানকে হত্যার বিচার হবে সামরিক আদালতেই। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় জড়িত এই মুজাফফরকে গ্রেফতার করা হয়েছে 45 বছর পর। চলছে জিয়া হত্যায় তার অধিকতর জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজিরের আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, জিয়াউর রহমানকে হত্যাই নয়, গত 16 বছর ধরে সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মুজাফফর হোসেনের যোগাযোগ ছিল। 1/11 থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সঙ্গে মুজাফফর হোসেনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। 1/11 সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। পরে 23 জুলাই মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করতে সেনা সদরকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। সেদিনই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। সেটা আমাদের ইনভেস্টিগেশনের দাবি রেখে সেই কারণে আমরা তাকে ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। পরবর্তীকালে তাকে আমরা গ্রেফতার দেখাবো এবং তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় করব। তবে সামরিক আদালতে জিয়াউর রহমান হত্যার বিচার হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিচার যদি মিলিটারি লতে হয়, মার্শাল ল কোর্টে যদি হয়, তাকে সিভিল কোর্টেও যদি
হয়, যেটা আগে এক্সিকিউশন হয়ে যাবে সেখানে শেষ হয়ে যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলের পানিতে তলিয়ে আছে কয়েক জেলার নিম্নাঞ্চল। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ও বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। আমন ধানের বীজতলা সহ বিভিন্ন ফসল ডুবে থাকায় দুশ্চিন্তায় কৃষক। বর্ষায় কয়েক জেলায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতাও। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই, নাজিরপুর ও রংছাতি ইউনিয়নের অন্তত 15টি গ্রাম। ডুবেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাড়িঘরেও। নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। ঢলের পানির তোড়ে বিভিন্ন স্থানে ভেঙেছে সড়ক, ডুবেছে আমন ধানের বীজতলা। চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্না বাড়ি নাই, এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার এক সাইড ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু বড় পানি, গরু রাখতে নাই, পুকুরে মাছ টাছ সব বাসায় গেছে। নতুন করে ভারী বৃষ্টি না হয় শেরপুরের নদ নদীর পানি কিছুটা কমেছে। ঝিনাইগাতি বাজার সহ প্লাবিত নিম্নাঞ্চল থেকে নেমেছে পানি। শেরপুর নালিতাবাড়ি গাজীরখামার সড়ক পানিতে ডুবে থাকায় এখনো যান চলাচল বন্ধ। সোমবারের আকস্মিক ঢলে ভেসে গেছে অনেক ঘেরের মাছ। তিস্তার পানিতে তলিয়ে আছে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকা ও চরাঞ্চল। অনেক এলাকায় বাড়িঘরে উঠেছে পানি, তলিয়েছে রাস্তাঘাট ও ফসল। গঙ্গাচড়ার নোহালি ব্রিক বাজার, মিনার বাজার ও ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের যেন রক্ষা করে। এই আমি বাড়ি ভাঙবার হলো 6 মাস, আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? এদিকে টানা বৃষ্টি আর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ঝালকাঠির নলছিটি, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকা। ডুবেছে সবজিসহ বিভিন্ন ফসল। জাহিদ হাসান, যমুনা নিউজ। মামলা হওয়ার আগেই মধ্যস্থতায় সমাধান করা গেলে আগামী 1 বছর মামলা জট কমে আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, সারা দেশের বিভিন্ন আদালতে বর্তমানে 45 লাখ মামলা বিচারাধীন রয়েছে। সচিবালয়ে পঞ্চগড়, টাঙ্গাইল ও কক্সবাজার সহ দেশের 10টি জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন। তিনি জানান, মধ্যস্থতা কার্যক্রমের ক্ষেত্রে জনগণকে হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না। নতুন সরকারের 4 মাসে আদালতে 62% মামলা কমেছে বলেও জানান আইনমন্ত্রী। আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। এবং সেটা যদি পারি, আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখা দেবে। সরকার যে অ্যাকশনটা নিয়েছে আইনের মতো চলবে, কিন্তু একজন মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে আমরা নিশ্চিত করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে একই পরিবারের 3 জনের। সকাল 6:30টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আশা খাতুন তার শিশু সন্তান মিমকে নিয়ে ফুফু হাসিনা বেগমের বাড়িতে বেড়াতে যান। হাসিনা বেগমের বাড়ির লোহার মইয়ের সাথে বৈদ্যুতিক তার লেগে থাকায় সেটি বিদ্যুতায়িত হয়। সেই মই দিয়ে ছাদে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশা। তাকে বাঁচাতে ফুফু হাসিনা ও শিশু মিম এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।